ঢোলকপুর নামক খুবই সুন্দর একটি গ্রামে পিঙ্কি তার বোন কুসুমের সঙ্গে বাস করত। তারা ছিল খুবই দরিদ্র। তাদের মা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত, এতেই তাদের সংসার কোনো মতে চলত। পিঙ্কি ও কুসুম যখন অনেক ছোট তখন তাদের বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকেই তাদের মা কৌশালিয়া অনেক কষ্ট করে তাদের দুই বোনকে লালন পালন করে আসছে। কৌশালিয়ার দুই মেয়ে পিঙ্কি ও কুসুম এখন অনেক বড় হয়েছে, আর কৌশালিয়া নন স্টপ পরিশ্রম করার কারণে বয়সের আগে বৃদ্ধ হয়ে গেছে। আর্থিক সংকটের কারণে পিঙ্কি ও কুসুম দুজনেও এলাকায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করে। পিঙ্কি, কুসুম, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তোমরা বাড়িতে থাকো আর নিজেদের প্রতি খেয়াল রেখো। মা, খাবার তো পাক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসি, তুমি খেয়ে তারপরে যাও, ঠিক আছে? কুসুম তাড়াতাড়ি খাবার রেডি করে দিল আর কৌশালিয়া খাবার খেয়ে জঙ্গলে চলে গেল। এদিকে পিঙ্কি ও কুসুমও বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে ফুল বিক্রি করতে গেল। ফুল নিন, ফুল ফুল নিবেন, তাজা তাজা টাটকা সুগন্ধি ফুল। চাচি, ফুল নিয়ে যান। ফুল কি করে নেব বেটি, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে চাচি, এই নিন ফুল, আমি ফ্রিতে দিলাম আপনাকে। চাচি তাদের হাত থেকে ফুলগুলো নিল আর তাদের জন্য অনেক দোয়া করে সেখান থেকে চলে গেল। আরে পিঙ্কি, কি দরকার ছিল ফ্রিতে ফুল দেওয়ার? ওগুলো তো আমরা টাকা দিয়ে বিক্রি করতে পারতাম, তাই না? কুসুম, এমনটা কেন বলছিস? দেখছিস না চাচির কোনো টাকা নেই আর আমাদেরকে কত দোয়া দিয়ে গেল। এরকম দোয়া কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় বল? দেখো, ফুল বিক্রি করতে এসেছি টাকার জন্য, আর টাকা দিয়েই তো সংসারের খরচ চলে, তাই না? যদি এরকম দান বাক্স খুলে বসো তাহলে আর আমাদের টাকায় রোজগার হবে না। পিঙ্কি ছিল খুবই দয়ালু। সে তার আশেপাশের অসহায় গরিব মানুষদেরকে সাহায্য করত আর তাদের কাছ থেকে দোয়া করিয়ে নিত। ওদিকে কুসুম ছিল একেবারেই পিঙ্কির বিপরীত। সে ছিল কঠোর মেজাজি ও অহংকারী। সে মানুষদেরকে মোটেও সাহায্য করত না ও পিঙ্কিকে অনেক কথা শোনাতো। ওদিকে কৌশালিয়া জঙ্গলের মধ্যে কাঠ কেটে বাড়ি ফিরছিল। হঠাৎ করে সে একটি আওয়াজ শুনতে পেল। আরে, শব্দটা কোথা থেকে আসলো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যাকগে, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কৌশালিয়া খড়ির বোঝা মাথায় নিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। হঠাৎ করে তার চোখ পড়লো একটি আহত হরিণের দিকে। আহারে, হরিণটির কি পরিমাণ আঘাত লেগেছে! মনে হয় কোনো নির্দয় মানুষ তাকে শিকার করতে গিয়েছিল। উফ, মানুষ কেন যে তাদের শখ পুরো করতে গিয়ে এরকম অবলা জীবজন্তুদেরকে কষ্ট দেয়, আমার কিছুই বুঝে আসে না। এরপর কৌশালিয়া আহত হরিণটিকে নিয়ে তার বাড়ি চলে আসলো। হরিণ দেখে কৌশালিয়ার ছোট মেয়ে কুসুম বলল, মা, তুমি এই হরিণকে কেন বাড়িতে এনেছো? এর গায়ে কতটা আঘাত লেগেছে। আহারে, তাই তো দেখছি, হরিণটির অনেক আঘাত লেগেছে। আমি তাড়াতাড়ি ওকে ব্যান্ডেজ করে দেই। কুসুম, তাড়াতাড়ি পানি নিয়ে আসো তো। আমি ওসব পারবো না, তোমার প্রয়োজন হলে তুমি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুই যাস নে, আমি নিজে আনছি। এরপর পিঙ্কি পানি এনে হরিণের রক্তগুলো ধুয়ে দিল আর খুবই যত্ন করে মলম পট্টি করে দিল ও হরিণের খুবই সেবা যত্ন করতে লাগলো। ওদিকে কুসুম ছিল খুবই কামচোরা ও অহংকারী। পিঙ্কির খুবই যত্ন ও ভালোবাসা পেয়ে আহত হরিণটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আমার প্রিয় হরিণ, তুমি কেমন আছো? এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? তোমার সমস্ত চোট ছেড়ে গেছে, নাও তুমি ঘাস খাও। পিঙ্কি বাড়ির সমস্ত কাজ করে গোসল সেরে যে না সে আয়নার সামনে আসলো, সে দেখলো তার মাথায় আর একটি চুলও নেই। পিঙ্কি তার মাথায় চুল না দেখে সে খুবই কষ্ট পেল আর জোরে জোরে কান্না করতে লাগলো। ঠিক ওই সময় সেখানে কুসুম চলে আসলো আর বলল, আরে আরে পিঙ্কি, কি হয়েছে, কাঁদছিস কেন? তোর মাথায় তো একটি চুলও নেই। তুই কি ওই শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করেছিলি যেটা আমি ওখানে রেখে দিয়েছিলাম? উফ, আমি তো ওই শ্যাম্পুর মধ্যে চুল উপানোর ওষুধ ঢেলে দিয়েছিলাম, তুই কেন ওটা দিয়ে মাথা শ্যাম্পু করতে গেলি?
দেখ কুসুম, তোর জন্য, শুধু তোর জন্য আমি টাক হয়ে গেলাম, আর এভাবে আমাকে সারাটা জীবন টাক হয়ে থাকতে হবে। দেখ পিঙ্কি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি এটা জেনে বুঝে তো করিনি। আমি তো জানি না যে তুই এটা দিয়ে আবার শ্যাম্পু করে ফেলবি। নে এই শ্যাম্পুটা নে, এটা অনেক ভালো, এটা দিয়ে মাথায় শ্যাম্পু কর, দেখ তোর চুল গজিয়ে যেতে পারে। তাদের এই সমস্ত বিষয় আশয় হরিণ বাহিরে দাঁড়িয়ে দেখে ফেলল। পিঙ্কি হরিণের অনেক সেবা যত্ন করত, এজন্য হরিণ পিঙ্কির উপর অনেক খুশি ছিল। পিঙ্কিকে কাঁদতে দেখে সেও কষ্ট পেল। এরপর হরিণ পিঙ্কির কষ্ট দূর করার জন্য সে মন্ত্র পড়ে ফু দিল ওই শ্যাম্পুর বোতলের মধ্যে। যেই না পিঙ্কি ওয়াশরুমে গিয়ে ওই শ্যাম্পু দিয়ে তার চুল ওয়াশ করে বাহিরে আসলো, সে আশ্চর্য হয়ে গেল। সে আয়নাতে নিজেকে দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার মাথায় খুবই সুন্দর লম্বা লম্বা স্বর্ণের চুল গজিয়েছে। কুসুম দেখ তো, আমার মাথায় মনে হচ্ছে সোনার চুল, এটা কি করে হলো? আরে আরে, তাই তো, মাথায় তো দেখছি স্বর্ণের চুল, এটা কি করে সম্ভব? পাশে হরিণটি দাঁড়িয়েছিল। হরিণটি বলে উঠল, এতে পেরেশান হওয়ার কিছু নেই, এটা আমি করেছি। আরে হরিণ, তুমি কথা বলতে পারো? মুহূর্তের মধ্যে ওই হরিণ খুবই সুন্দরী একটি পরীতে রূপ ধারণ করলো। এরপর পরী সব কথা খুলে বলল। সব কথা শুনে পিঙ্কি পরীকে বলল, হে জাদুর পরী, আপনি আমার বোন কুসুমের মাথায়ও স্বর্ণের চুল গজিয়ে দিন। আমার মাথায় স্বর্ণের চুল দেখলে ওরও মন চাইবে স্বর্ণের চুল নিতে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করে নাও, তোমারও স্বর্ণের চুল গজিয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমরা কখনোই গরিব দুঃখীদের কষ্ট দেবে না আর অহংকার করবে না। যদি এমনটা করো তাহলে তোমরা টাক হয়ে যাবে। একথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। দেখ পিঙ্কি, আমার মাথায় কত সুন্দর স্বর্ণের চুল, তোর চুলের থেকে আমার চুলে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না রে? আমি এখন গোটা এলাকায় যাব আর আমার স্বর্ণের চুল দেখাবো। কুসুম, তোর কি মনে আছে যে পরী কি বলে গেল? কখনো অহংকার করা যাবে না আর গরিব দুঃখীদের মনে কষ্ট দেওয়া যাবে না। কথাটা কিন্তু মনে রাখিস। কথাটা কিন্তু মনে রাখিস। মনে হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার ওর মাথার মধ্যে। আমার বুদ্ধি নেই, ক্ষমতার আমাকে জ্ঞান দিতে আসবি না, সর এখান থেকে। এরপর কুসুম গোটা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে তার স্বর্ণের চুল দেখাতে লাগলো, আর মানুষ তার স্বর্ণের চুল দেখে প্রশংসা করতে লাগলো। এদিকে পিঙ্কি সব সময় বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতো ও গরিব অসহায় মানুষদেরকে তার স্বর্ণের চুল বিক্রি করে সেই টাকা দিয়ে সাহায্য করত। একদিন রাস্তা দিয়ে কুসুম হাঁটছিল। কিছু গরিব অসহায় মানুষ কুসুমকে দেখে সাহায্য চাইলো। বেটি, আমাকে কিছু টাকা দাও, 2 দিন হচ্ছে খাইনি। বেটি, আমাকেও কিছু টাকা দাও, আমার ছেলে খুবই অসুস্থ, চিকিৎসার টাকা না পেলে কি করে চিকিৎসা করবো, মারা যাবে বেটি। বেটি, আমার এক ঠ্যাং নেই, আমাকে কিছু সাহায্য করো মা। আরে আমি কি দান বাক্স খুলে বসেছি নাকি পিঙ্কির মতো মাথার চুল তুলে তুলে বিক্রি করে আমি সবাইকে সাহায্য করব? এমনটা করলে 2 দিনের মধ্যে আমার মাথার চুল সব শেষ হয়ে যাবে। যত সব ফকির ফাকরা যে কোত্থেকে জোটে, সর এখান থেকে। কুসুমের ব্যবহারে তারা খুবই কষ্ট পেল। তারা সকলে মিলে কুসুমের জন্য মন থেকে বদদোয়া করলো। কিছুক্ষণ পরে কুসুম বাড়ি ফিরল। কুসুমকে দেখে পিঙ্কি বলল, আরে কুসুম, তোর মাথায় টাক কেন? চুল কোথায় গেল? নিশ্চয় তুই কোনো অন্যায় করেছিস। হ্যাঁ, আমার মাথায় সমস্ত চুল চলে গেছে, আমি টাক হয়ে গেছে। এখন আমি কি করব? আমি অন্যায় করেছি, আমি গরিব অসহায় মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছি। এভাবেই অহংকারী কুসুমের শাস্তি মিলে গেল। ওদিকে পিঙ্কির স্বভাব ভালো হবার কারণে তার মাথায় স্বর্ণের চুল অটল থাকলো। পিঙ্কি সারাটা জীবন মানুষদেরকে সাহায্য করতে থাকলো ও সুখে শান্তিতে তার জীবন পার করতে লাগলো। এদিকে কুসুম সারা জীবনের জন্য টাকি থেকে গেল। কোনো একটি গ্রামে কাজল নামে একজন মহিলা তার মেয়ে কাবিয়ার সঙ্গে বাস করত। কাজল ছিল অনেক গরিব। তার সংসার চালানোর জন্য এক মালিকের বাড়িতে কাজ করত। সে ফুলের বাগান পরিষ্কার করা, গাছে পানি দেওয়া এসব কাজ করত। তবে একদিন কাজল ওই বাগানে কাজ করছিল।
তবে প্রতিবেশী বিমলা নামে একজন মহিলা তার কাছে এসে বলল, আরে কাজল, কত বছর ধরে না দেখে আসছি, কত পরিশ্রম করে এই বাগানে কাজ করছো আর কত কষ্ট করে সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছো। মালকিন দেখুন, আমি এখানে কাজ করি আমার মেয়ে আর আমার পেট পালার জন্য সত্যি, কিন্তু তার উপরে একটি কথা আছে, সেটা হচ্ছে এই বাগানের ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি আর এই কাজ করতেও আমার খুব ভালো লাগে। সত্যি কাজল, তোমার হাতে না জাদু আছে, তুমি যে গাছকেই ছাও সেই গাছই আপনা আপনি অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা সে কথা বাদ দিলাম, শোনো কাজল, কালকে না আমার বাড়িতে অনেক বড় পার্টি আছে, অনেক কাজ, আমার বাড়ি অনেক বড়, যদি কালকে তুমি আমাকে কাজ করে দাও না তো বিনিময়ে আমি তোমাকে টাকা দেব। ঠিক আছে মালকিন, আপনি বলে দিন কালকে কি কি কাজ আছে, আমি কাল আপনার বাড়িতে আসবো। পরের দিন কাজল তাড়াতাড়ি বাগানে কাজকাম সেরে বিমলার বাড়িতে কাজে চলে যায়। যখন সে তাদের বাড়িতে সাফ সাফাইয়ের কাজ করছিল তখন সে তাদের উঠানে একটি ছোট্ট ফুলের চারা দেখতে পেল, যেটাকে দেখে সে তার মালকিনকে বলল, আরে মালকিন, এটা কোন ফুলের গাছ? আমি তো চিনতে পারছি না। কাজল, এটা তো আমিও চিনি না, মনে হয় কোনো জংলি গাছ হবে। কবে থেকে অযথায় এখানে এই গাছটি হয়ে আছে। আচ্ছা তুমি এসব ছোড়ো, বাড়ির অন্যান্য কাজ আছে সেগুলো সেরে ফেলো। এ কথা বলে বিমলা সেখান থেকে চলে গেল আর কাজল আবারও বাড়ির বাকি কাজ করতে শুরু করলো। এরপর একসময় সব কাজ শেষ হয়ে গেল। তখন বিমলা কাজলকে টাকা দিতে লাগলো। তখন কাজল বিমলাকে বলল, মালকিন, এই যে আপনার আঙিনায় অযথায় একটি অপরিচিত গাছ হয়ে আছে, এটাকে যদি আপনি প্রয়োজন মনে না করেন তাহলে কি এটা আমি বাড়িতে নিয়ে যেতে পারি? ঠিক আছে, এ চারা আমার কোনো কাজের না, তুমি যেহেতু নিয়ে যেতে চাচ্ছ তো যাও। এ কথা শুনে কাজল প্রচন্ড খুশি হয়ে গেল আর সে চারাটির গামলা উঠিয়ে বাড়িতে নিয়ে গেল। কিন্তু যখন কাজল সে চারাটিকে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন সে রাস্তার মধ্যে একটি আওয়াজ শুনতে পেল, বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে সাহায্য করো। কাজল এদিকে ওদিকে তাকিয়ে দেখলো যে একটি ছোট বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে। কাজল সেই গাছের চারাটিকে সাইডে রেখে তাড়াতাড়ি নদীর পানিতে ঝাঁপ দিল আর সে বাচ্চাটিকে উঠিয়ে উপরে নিয়ে আসলো। এটা দেখে সেই বাচ্চাটির মা দৌড়ে কাজলের কাছে আসলো আর বলল, বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, কি বলে যে আপনার কৃতজ্ঞতা জানাবো আমার ভাষা জানা নেই। আজ আপনি অনেক বড় উপকার করেছেন, আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আরে বাবু, এটা তো আমার দায়িত্ব, কিন্তু বেটা তুমি এই নদীর মধ্যে কি করে ডুবলে? এই নদী তো অনেক গভীর। আন্টি, এই নদীর মধ্যে তো আমাকে কেউ নিয়ে আসেনি, আমি নিজেই তো এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে জীবন শেষ করতে চাইছিলাম। আরে বেটা, এ কেমন কথা? তুমি কেন নিজের জীবন দেবে? কি করবো আন্টি, এই পৃথিবীতে আমাদের কেউ নেই, আমরা কি খাবো, কোথায় থাকবো, এই কারণে মায়ের অনেক কষ্ট হয়। ওপরে আমার মা অসুস্থ, অসুস্থ নিয়ে আমার জন্য দিন রাত পরিশ্রম করে, টেনশন করে, এসব দেখতে আমার আর ভালো লাগে না, তাই এই নদীর মধ্যে ডুবে আমি আমার জীবন দিতে চাইছিলাম। আরে বেটা, এ কেমন কথা বলছো? পৃথিবীতে বাঁচতে হলে কষ্ট তো আসবেই, তার মানে এটা নয় যে কষ্ট সহ্য করতে না পেরে নিজের জীবন দিতে হবে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আজকের পরের জীবনে কখনো এমনটা করব না। বেটা, তুই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, যদি তুই আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কে নিয়ে বাঁচবো? এ কথা বলে সেই মেয়েটির মা মেয়েটিকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। এসব দেখে কাজলের মনে অনেক মায়া হলো তাদের প্রতি। এজন্য কাজল তার ইনকাম করা কিছু টাকা তাদের দিয়ে দিল আর বলল, এই নাও বোন, কিছু টাকা রেখে নাও, এটা তোমার কোনো উপকারে আসবে, আর এরপরে যদি কোনো বিপদে পড়ো তাহলে আমার কাছে আসতে পারো, ওই যে ওদিকে আমার বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আপনার এই দয়া আমি কখনো ভুলবো না। এ কথা বলে দুজনের রাস্তায় চলে গেল আর কিছুক্ষণের মধ্যে কাজলও সেই চারাটিকে নিয়ে বাড়ি ফিরল। তখন তার মেয়ে কাবিয়া তাকে বলল, আরে মা, এ কেমন ফুলের গাছ নিয়ে এসেছো? এটা কি গোলাপ ফুলের গাছ নাকি? হ্যাঁ বেটা, এটা সত্যি গোলাপ ফুলের গাছ, আর দেখবে অচিরে এই গাছে অনেক ফুল ফুটবে। এ কথা বলে কাজল সেই গাছটিকে পাশে ফুলের বাগানে লাগিয়ে দিল আর রান্নাঘরে চলে গেল রান্না করতে। ওই সময় কাবিয়া সেই ফুল গাছের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো। শোনো গোলাপ ফুলের চারা, কালকেই তুমি আমাকে খুবই সুন্দর সুন্দর ফুল দেবে, ঠিক আছে? গোলাপ ফুল আমার অনেক পছন্দ,
আর আমার মা না কখনোই গোলাপ ফুল আমাকে এনে দেয় না। আমার মা খালি বলে গোলাপ ফুলের দাম অনেক। এ কথা বলে কাবিয়া বাড়িতে চলে গেল আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে সে গোলাপ ফুলের চারার কাছে আসলো আর দেখলো সত্যি সে গাছে খুবই সুন্দর সুন্দর দুটি ফুল ফুটে আছে। এটা দেখে কাবিয়া অনেক খুশি হলো আর দুইটি গোলাপ ফুলকেই ছিঁড়ে ফেললো। কিছুক্ষণ পরে যখন কাজল বাড়িতে কাজকাম করছিল তখন তার চোখ পড়লো সেই গোলাপ ফুলের চারার দিকে। তখন সে বলল, আল্লাহ জানে এটা কোন ফুলের গাছ, তবে যদি এই গাছে সূর্যমুখী ফুল ফুটতো তাহলে অনেক ভালো হতো। আমার মেয়েও তো সূর্যমুখী ফুল অনেক পছন্দ করে, ও অনেক খুশি হবে। এরপর কাজল অন্যান্য কাজ করতে বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে যখন ওই চারাতে পানি দেওয়ার জন্য সেখানে আসলো, সে সত্যি সত্যি দেখতে পেল সেই গাছে সূর্যমুখী ফুল ফুটে আছে। এসব দেখে কাজল খুবই আশ্চর্য হয়ে গেল আর বলল, এ কি, একটু আগেই তো আসলাম, এখানে তো কোনো কড়িও ছিল না, তাহলে ফুল ফুটলো কি করে? আচ্ছা যাকগে, যদি আমি এই ফুল তুলে কাবিয়াকে দেই তাহলে অনেক খুশি হয়ে যাবে। এ কথা বলে কাজল যখনই সেই সূর্যমুখী ফুল তুলে কাবিয়ার কাছে গেল তখনই কাবিয়া তার মাকে গোলাপ ফুল দেখালো। আরে বেটা, তুমি এই গোলাপ ফুল কোত্থেকে আনলে? মা, তুমি যে কালকে এই গোলাপ ফুলের চারা এনে লাগিয়েছো না, ওখান থেকে আমি তুলে এনেছি। ওই গাছেই ফুল ফুটেছিল গোলাপ। কিন্তু বেটা, ওটা তো সূর্যমুখী ফুলের গাছ। না মা, ওটা গোলাপ ফুলের গাছ। দেখো, আমি এক্ষুনি ওই গাছ থেকে এই ফুল তুলে আনলাম। কিন্তু আমি তো ওই গাছ থেকে সূর্যমুখী ফুল তুলে আনলাম, এটা কি করে হতে পারে? এটা কোনো জাদুর ফুলের গাছ না তো? এ কথা বলে কাজল সেই ফুলের গাছের কাছে গেল আর তার কাছ থেকে গোলাপ ও সূর্যমুখী দুই ফুলই চাইল। আর চোখের পলকে সেই গাছে গোলাপ ও সূর্যমুখী দুই ফুলে ফুটে গেল। এসব দেখে কাজল বুঝে গেল যে সেই গাছটি কোনো সাধারণ গাছ নয়, সেটা কোনো জাদুর ফুলের গাছ হবে। আর এভাবেই কাজল ও কাবিয়া দুইজনে সেই জাদুর ফুলের গাছ থেকে অনেক রকমের ফুল চেয়ে নিল আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। আর তারপর থেকেই তাদের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো। কাজল ও তার মেয়ে কাবিয়াকে অনেক ভালো একটি স্কুলে ভর্তি করে দিল আর তাদের থাকার জন্য অনেক সুন্দর একটি বাড়ি কিনে ফেললো। এর কিছুদিন পরেই বিমলা তাদের বাড়িতে আসলো। আরে কাজল বোন, আমার না এই সময় টাকার অনেক দরকার, আমাকে কিছু কাজ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি যেরকম ফুলের দোকান দিয়েছি ফুল বিক্রি করি, তেমন তুমিও ফুল বিক্রি করো। তা ঠিক বলেছ, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই যে ফুল কিনে বিক্রি করব। টাকা কোথায় পাবো ফুল কেনার? বোন, এই যে তুমি ফুলের গাছ দেখছো না, এটা কোনো সাধারণ ফুলের গাছ নয়, এটা হলো জাদুর ফুলের গাছ। এই গাছ থেকে ফুল চেয়ে নিয়ে তুমিও ফুলের দোকান দিতে পারবে। কাজলের এই সব কথা তার মালিক শুনে ফেলল, যে মালিকের ফুলের বাগানে কাজল আগে কাজ করত। সব কথা শোনার পরে তার মালিক মনে মনে চিন্তা করলো যে যে করেই হোক তার এই জাদুর ফুলের গাছকে সে চুরি করবে। আচ্ছা, এই কথা, তাই তো বলি এই ফকিনীর বাচ্চার কাছে হঠাৎ করে এত টাকা আসলো কি করে? এই জাদুর ফুলের গাছ যে করেই হোক আমি চাই, তাহলে আমিও এই জাদুর ফুলের গাছের দ্বারা অনেক টাকা ইনকাম করতে পারবো। এরপর যখন রাত হলো তখন কাজলের মালিক সুযোগ বুঝে ওই গাছটিকে চুরি করতে গেল। ঠিক তখনই সেই জাদুর ফুলের গাছের ভেতরকার সমস্ত কাঁটা ওই মালিকের গায়ে ফুটে গেল আর সেই মালিক অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো। এভাবেই ওই মালিকের শাস্তি হয়ে গেল। হে জাদুর ফুলের গাছ, তুমি আমাকে মাফ করে দাও, এরপরে জীবনে কখনো আমি আর এমনটা করব না। ভুল স্বীকার করার সঙ্গে সঙ্গে মালিকের গা থেকে সব কাঁটা দূর হয়ে গেল আর মালিক সেখান থেকে দৌড়ে পালালো। তারপর থেকেই কাজল ও বিমলা দুইজনেই সেই জাদুর ফুলের গাছ থেকে ফুল নিয়ে বাজারে ফুল বিক্রি করে তাদের জীবন চালাতে লাগলো। এভাবেই তারা সারাটি জীবন জাদুর ফুলের গাছ থেকে সাহায্য নিয়ে নিজেরাও খুশিতে জীবন কাটাতে লাগলো আর অন্যদেরও সাহায্য করতে থাকলো।